আহমদ মুসা লোকটিকে লক্ষ্য করে বলল, তোমার কর্তারা আমাদের কোথায় নিয়ে যেতে চান? তোমাদের কর্তারা থাকেন কোথায়? তোমাদের কর্তারা আমাদের এত ভয় করেন আর তোমাদের এত দুর্বল ভাবেন যে আমাদের সাথে কথা বললেই তোমাদের আমরা পটিয়ে ফেলব? লোকটি কোনো কথা বলল না। যে চেয়ার থেকে উঠে এসেছিল সে চেয়ারে গিয়েই বসল। আহমদ মুসায় আবার কথা বলল, তোমাদের কর্তারা বলেছেন আমরা তোমাদের অনেক লোককে হত্যা করেছি, কিন্তু তোমরা নিশ্চয় জানো বাড়িতে ডাকাত পড়লে ডাকাতকে হত্যা করা অপরাধ নয়, কিন্তু ডাকাতরা যদি হত্যা করে সেটা অপরাধ। তোমাদের কর্তারা কত লোককে খুন করেছে, কত লোককে সাউতরাহতে এনে পশুর মতো নির্যাতন করেছে তা তোমাদের অবশ্যই জানার কথা। ক্রোধে জ্বলে উঠল চেয়ারে বসা লোকটা। কিছু বলতে যাচ্ছিল আহমদ মুসাদের পাশে দাঁড়ানো লোকদের উদ্দেশ্যে, কিন্তু তার আগে ওদের একজন বলে উঠল, সিঁড়ির দরজা বন্ধ হওয়ার শব্দ তো এখন আমরা পেলাম না, দেখে আসি ওরা কি করছে। তাই তো, এতক্ষণ ওদের ফেরার কথা, বলল একজন। যাও তোমরা দুজন ওদিকে, হাওয়া খেতে দেখলে ঘাড় ধরে নিয়ে এসো, উত্তরে বলল চেয়ারে বসা লোকটি। নির্দেশ পেয়ে দুজন বেরিয়ে গেল ঘর থেকে। চেয়ারে বসা লোকটি কালো টেলিফোনটা টেনে নিয়ে একটা টেলিফোন করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মিনিট তিনেক কেটে গেল তার টেলিফোন কলে। টেলিফোন রেখে ভ্রু কুঞ্চিত করে লোকটা আহমদ মুসার পাশে দাঁড়ানো অবশিষ্ট লোকটাকে উদ্দেশ্য করে বলল, ওরা কি শুরু করলো? আরও কিছু জরুরি কাজ আছে, ওরা দেরি করছে কেন? যাও ডাকো ওদের। লোকটি বেরিয়ে গেল। 2 মিনিটেও যখন কেউ ফেরত এলো না, তখন চেয়ারে বসা লোকটি অগ্নিমূর্তি হয়ে উঠে দাঁড়ালো। চিৎকার করে বলে উঠল, যত সব অপদার্থের দল, সবাইকে পিটিয়ে আজ লাশ করে দেব। বলে সে স্টেন গানটা তুলে নিয়ে দরজার দিকে হাঁটা শুরু করল। কিন্তু দরজার মুখোমুখি হতেই তার 2 চোখ ছানা বড়া হয়ে গেল। কালো প্যান্ট, কালো শার্ট এবং কালো হ্যাট পরা দুজন লোক দরজায় যমদূতের মতো দাঁড়িয়ে। প্রথম দেখায় চমক কাটিয়েই লোকটি তার স্টেন গান তুলছিল দরজায় দাঁড়ানো আগন্তুকদের উদ্দেশ্যে, কিন্তু আগন্তুক দুজনের 2 হাত বিদ্যুৎ বেগে উঠে এলো, একসাথে গুলি বর্ষণ করল তাদের 2 রিভলভার থেকে। লোকটির স্টেন গান মাঝপথেই থেমে গেল। বুকে একসাথে 2 গুলি খেয়ে ছিটকে পড়ল তার দেহটা দরজার এক পাশে। দরজা দেখে কালো মূর্তি দুজন ঘরে ঢুকল। দুজনে এসে দাঁড়ালো আহমদ মুসাদের পাশে। তারপর দুজনই একসাথে মাথার হ্যাট খুলে হেসে উঠল। বলল আহমদ মুসাদের লক্ষ্য করে, আপনাদের এভাবে দেখতে মজাই লাগছে। আহমদ মুসাও হাসল, বলল, 5 কুমির ছানাকে 2 এক এক করে তোমরা যে গ্রাস করলে তা আমাদের মজা দিয়েছে। এখন বলো, সোফিয়া সুসান ও পলা জোন্স ওদের কাউকেই বাঁচিয়ে রাখুনি কিছু জানার জন্যে? সরি মিস্টার আহমদ মুসা, ওদের মুখ বন্ধ করতে হলে ওদের নামের উপায় ছিল না, বলল সোফিয়া সুসান। তার মানে এখানেও কাউকে জীবিত পাওয়া গেল না, বলল আহমদ মুসা। পলা জোন্স আহমদ মুসাদের বাঁধন কাটা শুরু করে দিয়েছিল। সোফিয়া সুসানও তার সাথে যোগ দিল। বাঁধনমুক্ত হয়ে আহমদ মুসা উঠে দাঁড়ালো, বলল, সিঁড়ি মুখটা নিশ্চয় বন্ধ করে দেওয়া হয়নি এখনো? জি না, হয়নি। আমরা সে চেষ্টা করিনি, তার সময়ও হয়নি, বলল সোফিয়া সুসান। হাসান তারিক, তুমি যাও দরজাটা বন্ধ করে এসো। সিঁড়ির শেষ ধাপের উপরের ধাপে সুইচ দেখতে পাবে, নির্দেশ দিল আহমদ মুসা। জি ভাইয়া, বলে হাসান তারিক উঠে গেল। আহমদ মুসাও এগুলো নিহত লোকটা সে মোবাইলের দিকে। মোবাইলটা নিয়ে আহমদ মুসা কল প্রেরণ উইন্ডোটা বের করল। আহমদ মুসার উদ্দেশ্য, কিছুক্ষণ আগে লোকটা তার যে কর্তাকে কথা বলল তাদের অবস্থান কোথায়, সাউতরা না অন্য কোথাও। কিন্তু বের হলো একটা মোবাইল নম্বর। আহমদ মুসা জিজ্ঞেস করল পলা জোন্সদের, যে মোবাইল নাম্বার দেখে এলাকার পরিচয় জানা যাবে কিনা। কথা বলে উঠল সোফিয়া সুসান, বলল, না, সম্ভব নয় জনাব। আজরস দ্বীপপুঞ্জের মোবাইলগুলো সেন্ট্রালি অ্যালট করা। মিনিট খানেক না যেতে হাসান তারিক ফিরে এলো, বলল, হ্যাঁ ভাইয়া, দরজা বন্ধ করেছি। বলেই তাকালো হাসান তারিক পলা জোন্সের দিকে, বলল, ছুরি দিয়ে আপনারা কাবু করেছেন 5 জনকে? একসাথে তো নয়, 3 বারে। গুলি করা সম্ভব ছিল না, অন্যেরা সাবধান হবে এই ভয়ে। অসুবিধা হয়নি। সোফিয়া সুশান্ত কমান্ডো, সেই কাজ করেছে, আমি সাথে ছিলাম।
পলা জোন্স বলল। আমরা ধরা পড়ার কথা কি আপনারা জেনেছিলেন? বলল হাসান তারিক। জেনেছিলাম নয়, দেখেছিলাম, পলা জোন্স বলল। আপনারা কি আমাদের পেছনে পেছনে ভেতরে ঢোকেন? বলল হাসান তারিক। হ্যাঁ, তবে ততটা পেছনে যতটা পেছনে থাকলে আপনাদের চোখে পড়া থেকে বাঁচা যায়। আপনারা করিডোরে ঢোকার পর আমরা শ্রেণীঘরে নেমে আসি, পলা জোন্স বলল। আমার বিস্মিত লাগছে, আহমাদ মুসা ভাইয়াকে না জানিয়ে এমন সিদ্ধান্ত আপনারা নিলেন কি করে? অনেকটা শকত কণ্ঠে বলল হাসান তারিক। আমরা এসেছি ঈশ্বরের নির্দেশে। মিস্টার আহমাদ মুসা অবশ্যই আমাদের মাফ করবেন, বলল সোফিয়া সুসান। তার ঠোঁটে এক টুকরো হাসি। আহমাদ মুসা মোবাইলটা রেখে দিয়ে একটা চেয়ারে বসেছিল, তার মুখেও হাসি ফুটে উঠল। বলল, ঈশ্বরের নির্দেশে আসলে আহমাদ মুসার কাছে মাফ চাওয়ার প্রয়োজন কি? ঈশ্বরই তো নির্দেশ নেতার আনুগত্য করতে হয়, বলল সোফিয়া সুসান। আমি আপনার নেতা হলাম কবে? আহমাদ মুসা বলল, তার কণ্ঠে কৃত্রিম বিস্ময়ের সুর। আপনি হননি, আপনাকে নেতা বানিয়েছি, আর এই আনুগত্য আমার একান্তই পার্সোনাল ব্যাপার, বলল সোফিয়া সুসান। তার চোখে মুখে একটা ঔজ্জ্বল্য। ভাইয়া, সোফিয়া সুসান যে এক বাপের এক মেয়ে তা নয়। আপনি জানেন না, হারতা ও পাশের নেস্কুইন দ্বীপের সবচেয়ে দীর্ঘদিন রাজত্বকারী আলতামোরা রাজবংশের একমাত্র মেয়ে। সে যা ইচ্ছা করে তাই করে থাকে। সুখের জীবন বাদ দিয়ে কমান্ডো বাহিনীতে সে যোগ দিয়েছে নিজের জেদেই। সে আমাকে জোর করে সাথে নিয়ে এসেছে ভাইয়া। না, এবার জেদের বসে নয়, ঈশ্বরের নির্দেশ পেয়ে এসেছ, হেসে বলল আহমাদ মুসা। একটু থেমে আবার বলে উঠল, তোমাদের দুজনকে ধন্যবাদ, এখন কাজের কথায় আসি, বলে একটু থামল আহমাদ মুসা। একটু ভাবল, তারপর শুরু করল। ওরা মিনিসাব নিয়ে আমাকে ও হাসান তারিককে নিতে আসছে। কতক্ষণে ওরা পৌঁছাবে জানি না। ওদের মধ্যে আজর ওয়াইজম্যান থাকবে বলে মনে হয় না, তবে তাদের লোকরাই আসছে। আমাদের জন্য একটা মহা সুযোগ। আমরা যদি ওদের মিনিসাব দখল করতে পারি তাহলে সাউতরাহ পৌঁছা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু এজন্য অনেকগুলো কাজ আমাদের করতে হবে। প্রথমত, মিনিসাবের সাথে কিভাবে এই ঘাঁটির সংযোগ হবে, কোন পথে কিভাবে মিনিসাব থেকে এখানে নামার ব্যবস্থা হবে তা আমরা জানি না। দ্বিতীয়ত, ওদের সন্দেহমুক্তভাবে কিভাবে এই ঘাঁটিতে নিয়ে আসা হবে। এবং তৃতীয় কাজটা হলো মিনিসাবটা দখল করা। তৃতীয় কাজটা অবস্থার বিচারে করা হবে। কিন্তু প্রথম দুটো কাজ নিয়ে আমাদের অনেক ভাবতে হবে। এই ভাবনার জন্যে আমি তোমাদের আহ্বান জানাচ্ছি। থামল আহমাদ মুসা। কথা বলে উঠল হাসান তারিক। ওদের কথা থেকে বোঝা গেছে ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে বাইরের দৃশ্য মনিটর করা হয়। সুতরাং আমরা বন্দি অবস্থায় ওদের যে আলোচনা শুনেছি এবং টিভি মনিটরিং এর মাধ্যমে যা আমরা দেখব তার ভিত্তিতে প্রাথমিক যোগাযোগের কাজ হয়তো করা যাবে। কিন্তু ওদের মনে যাতে সন্দেহের সৃষ্টি না হয়, এজন্য ওদেরকে মিনিসাব থেকে ঘাঁটির ভেতরে আনার কাজটা কিভাবে স্বাভাবিকভাবে করা যাবে সেটা নিয়ে ভাবতে হবে। কিন্তু প্রথমত ঘাঁটি অনুসন্ধান করে দেখা প্রয়োজন কোনো ক্লু পাওয়া যায় কিনা, সাহায্য পাওয়া যেতে পারে এমন কিছু পাওয়া যায় কিনা। ঠিক বলেছ, চলো সার্চটা শুরু করা যাক, বলেই উঠে দাঁড়ালো আহমাদ মুসা। ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে সোফিয়া সুসান ও পলা জোন্সকে বলল, তোমরা টিভি মনিটরিং এবং ফ্যাক্স ও টেলিফোনগুলোর উপর নজর রাখো। আমরা আহমাদ মুসার ঘাঁটি প্রতিটি সার্চ করল। আহমাদ মুসারা ঘাঁটির প্রতিটি ঘর সার্চ করল, প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করল। অবশেষে তারা উত্তর প্রান্তের প্রশস্ত করিডোরটি দিয়ে একটা তালাবদ্ধ ঘরের সামনে এসে দাঁড়ালো। পকেট থেকে স্টিলের একটা তার বের করে তালাটা খুলে ফেলল। বেশ বড় ঘর। ঘরের পূব দেয়ালের দিকে তাকিয়ে বিস্মিত হল। দেয়ালে 5 ফুট উঁচু 4 ফুট প্রস্থের একটা কাঠামো, ঠিক প্লেন বা স্পেসশিপের দরজার মতো। আহমাদ মুসা ও হাসান তারিক দুজন দুজনের দিকে তাকালো। দুজনের চোখ উজ্জ্বল হয়ে উঠেছে। প্রথমে আহমাদ মুসা বলল, কি বুঝছো হাসান তারিক? মিনি সাবমেরিন এই ঘাটির মধ্যেকার গ্যাংওয়ের এটা ওপাশের দরজা ভাইয়া। আনন্দের সাথে বলল হাসান তারিক। আলহামদুলিল্লাহ, এক রহস্যের উন্মোচন হলো হাসান তারিক। দরজাটা যন্ত্র নিয়ন্ত্রিত তা বোঝাই যাচ্ছে।
ওই দেখো, দরজার পাশে ডিজিটাল প্যানেল দেখা যাচ্ছে, এসো দেখি। কথাগুলো বলে আহমাদ মুসা দরজার দিকে হাঁটতে লাগলো। আহমাদ মুসা, হাসান তারিক দুজনে দরজার পাশে ডিজিটাল প্যানেলের মুখোমুখি দাঁড়ালো। ডিজিটাল প্যানেলে অনেকগুলো পয়েন্ট। প্রথম পয়েন্টে লাল আলো দপদপ করে জ্বলছে, উপরে লেখা DC। দ্বিতীয় পয়েন্টের উপর লেখা GW মিসফিটেড এবং চতুর্থটিতে DO পয়েন্টের সাথে একটা ডিজিটাল কিবোর্ড। আহমাদ মুসা ও হাসান তারিক দুজনেই প্যানেলের উপর চোখ বোলাচ্ছিল। আহমাদ মুসা বলে উঠল, প্রথম পয়েন্টটাই লাল আলো জ্বলছে, উপরের DC এর অর্থ ডোর ক্লোজড, মানে দরজা বন্ধ। দরজা বন্ধ থাকারই লাল সংকেত দিচ্ছে পয়েন্টটা, কিন্তু অন্যগুলোর অর্থ বের করা হাসান তারিক। পরবর্তী 2 পয়েন্টের সমাধান করছি ভাইয়া। GW মিসফিটেড অর্থ হলো গ্যাংওয়ে মিসফিটেড। এর অর্থ মিনি শপ থেকে বেরিয়ে আসা গ্যাংওয়ের ওই দরজার সাথে ঠিকভাবে ফিট হয়নি। তৃতীয় পয়েন্টের GW ফিটেড এর গ্যাংওয়েটি দরজার সাথে ঠিকভাবে ফিট হয়েছে। আর হাসান তারিক কথা শেষ করতে পারল না। কথার মাঝখানে আহমাদ মুসা বলল, তার মানে মিনি শপ থেকে বেরিয়ে আসা গ্যাংওয়ে ঠিকভাবে ফিট হলে তৃতীয় পয়েন্টে আলো জ্বলবে, আর ফিট না হলে দ্বিতীয় পয়েন্টে আলো জ্বলবে। ঠিক ভাইয়া, কিন্তু চতুর্থ পয়েন্ট DO এর অর্থ কি হতে পারে? শুরুতে দেখছো দরজা বন্ধ, তারপর দেখলে গ্যাংওয়ে ঠিকভাবে লাগলো, এখন কি করতে হবে? বলল আহমাদ মুসা সরাসরি উত্তর না দিয়ে। হেসে উঠল হাসান তারিক, বলল, তার মানে ডোর ওপেন বা দরজা খোলা। হাসান তারিক হাসলেও আহমাদ মুসার মুখে ফুটে উঠেছে চিন্তার ছায়া। বলল, হাসান তারিক, ডোর ওপেন হবে ডিজিটাল লকে। ডোর ওপেনের জন্য সঠিক ডিজিটাল কোড খুঁজে পাওয়াই হবে এখন আমাদের প্রধান সমস্যা। বলে ঘনিষ্ঠভাবে ডিজিটাল প্যানেল দেখার জন্য আহমাদ মুসা এগোলো প্যানেলের শেষ পয়েন্টটার দিকে। হাসান তারিকও এগোলো পয়েন্টটার দিকে। ডিজিটাল লকের উপর চোখ বুলাতেই কপাল কুঞ্চিত হয়ে উঠল আহমাদ মুসার। ডিজিটাল লকে কতকগুলো 0 অঙ্কের সাথে শুরুতে কয়েকটা বর্ণমালাও যুক্ত আছে। সব মিলিয়ে ডিজিটাল লকটা দাঁড়ায় FAMS 00654123। ডিজিটাল লকটার উপর চোখ বুলাতে আহমাদ মুসার মনে হলো যে কোথাও এ ধরনের সংখ্যা সে পড়েছে। হঠাৎ তার মনে পড়ল ডেভিড ডেনিমের লকেট থেকে পাওয়া 2টি চিপসের কথা। দ্রুত সে জ্যাকেটের ভেতরে এক গোপন পকেট থেকে বের করল চিপস 2টি চিপসে চোখ বুলিয়ে একটি ডান হাতে তুলে ধরল হাসান তারিক। সমাধান হয়ে গেছে। দেখো, এই চিপসের বর্ণমালা FAMS এর সাথে ডিজিটাল লকের বর্ণমালা মিলে গেছে। তার মানে এই চিপসের ডিজিট কোড দিয়ে গ্যাংওয়ের এই দরজা খোলা যাবে। এখন শুধু 0 চিপসের অঙ্কগুলো টাইপ করলেই আমরা দরজা খুলতে পারবো। হাসান তারিকও চিপসটা হাতে নিয়ে দেখল এবং বলে উঠল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অভাবনীয়ভাবে সাহায্য করেছেন ভাইয়া। ঠিক তাই হাসান তারিক, আমরা ভাবিনি এবং চাইওনি যে সুসান ও পলা জোন্সরা এখানে আসবে। ঠিক সময়ে দেখো তারা এসে গেছে। তার ফলে নাটকের দৃশ্যটা পাল্টে গেল। ঘটনার হুইল এখন আমাদের হাতে। হাসান দ্বিতীয় চিপসটার দিকে ইঙ্গিত করে বলল, দ্বিতীয় চিপসে যে কোনো নম্বর সেটাই এখানে লাগবে। আপনি বলেছিলেন এটা আগে, অন্যটা পরে ব্যবহার করতে হবে। আগে ও পরের অর্থ এই নয় যে 2টা কোড একই লকে ব্যবহার করতে হবে। আমি জানি না, তবে কোডের প্রথম 4টি বর্ণমালা থেকে স্পষ্ট প্রথমটার মতো দ্বিতীয়টাও আজর ওয়াইজম্যানের ওয়ার্ল্ড ফ্রিডম আর্মির সাউতোরা দ্বীপের কোনো কিছুর কোড, বলল আহমাদ মুসা। সাউতোরা দ্বীপ কি করে বোঝা গেল ভাইয়া? জিজ্ঞাসা হাসান তারিকের। আহমাদ মুসা 2টো চিপস হাসান তারিকের সামনে তুলে ধরে বলল, প্রথমটার অর্থ হল ফ্রিডম আর্মি মিনি সাব FAMS, তেমনি দ্বিতীয়টার অর্থ হল ফ্রিডম আর্মি সাউতোরা FAST। ধন্যবাদ ভাইয়া, বুঝেছি। সাউতোরাহের কোড চিপসটা নিশ্চয় এই কোডের মতো গুরুত্বপূর্ণ হবে, বলল প্রসন্ন মুখে হাসান তারিক। হাসান তারিক কথা শেষ করতে তারা তাদের পেছনে পায়ের শব্দ শুনতে পেল। বউ করে তারা দুজনেই ঘুরে দাঁড়ালো। দেখল পলা জোন্স দৌড়ে আসছে, তার চোখে উত্তেজনা।
আহমাদ মুসার সাথে চোখাচোখি হতেই সে বলে উঠল, ভাইয়া, টিভি স্ক্রিনে মিনি সাহেবের পেরিস্কোপ দেখা যাচ্ছে, এদিকেই আসছে। গুড নিউজ, চলো দেখি বলে আহমাদ মুসা ছুটতে শুরু করলো। তার পেছনে হাসান তারিক, পলা জোনসও দৌড়াতে শুরু করলো। টিভি মনিটরিংয়ে বসেছিল সোফিয়া সুসান। আহমাদ মুসারা পৌঁছতে সোফিয়া সুসান একটু পাশে সরে গিয়ে টিভির ছবি ওদের সামনে নিয়ে এলো। আহমাদ মুসারা দেখল তারা যেমন আগে দেখেছিল ঠিক সেভাবেই মিনি পাথুরে জেটির পশ্চিম প্রান্তে এসে ভিড়ল মিনি সাবমেরিনটা। পেরিস্কোপ ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। মিনি সাবমেরিনটা ভেসে উঠছে। আধাভাসা অবস্থায় মিনি স্থির হয়ে গেল। এরপর কি ঘটবে, আহমাদ মুসাদের কি করণীয়, এসব নিয়ে রুদ্ধশ্বাস অপেক্ষা আহমাদ মুসাদের। অপেক্ষার জবাবও পেয়ে গেল আহমাদ মুসারা। তারা দেখল মিনি থেকে গ্যাং হয়ে বেরিয়ে তাদের এ ঘাটির দিকে আসছে। আহমাদ মুসা দ্রুত হাসান তারিককে বলল, হাসান তারিক, তুমি গেটে যাও, আমি দেখি কয়জন ও কারা মিনি থেকে গ্যাংওয়েতে নামছে এখানে আসার জন্যে, আর তাদের সাথে কি অস্ত্র থাকবে কিনা সেটাও দেখা যাবে। সেটা হিসাবে রেখে আমাদের এগোতে হবে। তুমি দরজা খোলার ঠিক আগ মুহূর্তে আসবে। হাসান তারিক উঠে দাঁড়িয়ে ছুটল গ্যাংওয়ের গেটের দিকে। পলপল করে সময় বয়ে চলল। আহমাদ মুসা দেখল মিনি সাবমেরিনের নোজ এর পেছনে, যেখানে সাধারণত ক্রুদের কেবিন থাকে, সেখান থেকে গ্যাংওয়ে বেরিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। গ্যাংওয়ে দেখা যাচ্ছে, কিন্তু গ্যাংওয়ের বাইরেটা দেখা যাচ্ছে, ভেতরটা নয়। ভেতরে টিভি ক্যামেরা সেট করা নেই, বুঝতে পারল আহমাদ মুসা। আশার গুড়ে বালি পড়ল তার। ভেবেছিল ভেতরটা যদি দেখা যায় তাহলে কাজ সহজ হয়ে যাবে, তা হলো না। এ সময় টেবিলের মোবাইলটা বেজে উঠল। এরকম একটা টেলিফোনের আশঙ্কা করছিল আহমাদ মুসা মিনি থেকে। তাহলে কি মিনি সাবেরই টেলিফোন এটা? কথা বলতে গিয়ে যদি ধরা পড়ে যায়, টেলিফোন কি সে ধরবে নাকি ধরবে না? না ধরলে সাবমেরিনের ওরা সন্দেহ করতে পারে। উভয় সংকট, করবে কি সে? টেলিফোনে 3-3বার রিং হয়েছে। এক্ষণে না ধরলে হয়তো লাইন কেটে দিতে পারে। শেষে কথা বলার ঝুঁকিয়ে নিল আহমাদ মুসা। হঠাৎ আহমাদ মুসা কাশতে শুরু করল। কাশতে কাশতে টেলিফোন ধরল আহমাদ মুসা। টেলিফোন ধরে ওপার থেকে ভারী কণ্ঠের হ্যালো সম্বোধন শুনেই আহমাদ মুসা কাশি পীড়িত ভাঙ্গা গলায় বলে উঠল, সরি, আমি বেগিন এক্সিলেন্সি। হঠাৎ কাশিতে ওপার থেকে কথায় বাধা দিয়ে বলে উঠল, ওকে, আমরা আসছি, সব ঠিক আছে তো? সে কাশির মধ্যে গলা সামলাতে সামলাতে বলে উঠল আহমাদ মুসা, ইয়েস এক্সিলেন্সি, থ্যাঙ্কস, আসি, বলল ওপার থেকে। ওয়েলকাম এক্সিলেন্সি বলেই ধপ করে চেয়ারে বসে বলল, আমরা ধরা পড়তে পড়তেই বেঁচে গেছি। সোফিয়া সুসান ও পলা জোন্স টেলিফোনে আহমাদ মুসার কথা শুনছিল। তার চোখে মুখে উৎকণ্ঠা। আহমাদ মুসা মোবাইল রাখতেই সোফিয়া সুসান বলল, কথা কি মিনি সাবমেরিন থেকে কেউ বলল? হ্যাঁ সুসান, আহমাদ মুসা বলল। বুঝলেন কি করে যে বেঁচে গেলেন? বলল সোফিয়া। কাশির ক্যামোফ্লেজ দিয়ে আমি আমার কণ্ঠকে আড়াল করতে পেরেছি বলে মনে হয়। আমাকে সে চিনতে পারেনি বলেই আমি মনে করছি, আহমাদ মুসা বলল। খুশির খবর ভাইয়া। তবে ভাইয়া, ওদের চেয়ে ধড়িবাজ দুনিয়ায় আর কেউ নেই, এটা আপনি জানেন, বলল পলা জোন্স। ধন্যবাদ পলা, তোমরা দুজন মনিটরিংটা পাহারা দাও, আমি গ্যাংওয়ের গেটে যাচ্ছি, বলে আহমাদ মুসা ছুটল গেটের দিকে। সোফিয়া সুসান ও পলা জোন্স দুজনে টিভি স্ক্রিনের দিকে দৃষ্টি নিবদ্ধ করল। অল্পক্ষণের মধ্যেই তারা টিভি স্ক্রিনে দেখল গ্যাংওয়ে এসে ফিট হচ্ছে ঘাটির প্রবেশ দরজার চারদিকে এয়ারটাইট প্যানেলের সাথে। পরক্ষণে তাদের নজর পড়ল গ্যাংওয়ের মুখ থেকে এয়ারটাইট ঢাকনা সরে যাচ্ছে। ঢাকনা সরে যাওয়ার সাথে সাথে তাদের নজরে পড়ল 6 জন 3-3 করে গ্যাংওয়ের দুপাশে ঘাটির দরজার দিকে স্টেন গান বাগিয়ে দাঁড়িয়ে আছে। আর মাথায় হ্যাট পরা সুবেশধারী দীর্ঘাকায় একজন লোক হাত নেড়ে তাদেরকে নির্দেশ দিচ্ছে এবং এগোচ্ছে গ্যাংওয়ের মুখের ঘাটির দরজার দিকে। তারও হাতে রিভলভার সমেত হাতটা সে কোটের পকেটে ঢোকালো। সোফিয়া সুসানের মুখ কালো হয়ে উঠেছে। বলল সে পলা জোন্সকে, রিভলভারধারী লোকটি হাত নেড়ে যে নির্দেশ দিল তার 6 জন লোককে, তার অর্থ হল দেখা মাত্র গুলি করতে হবে।
উদ্বিগ্ন হয়ে উঠেছে পলা জোন্স। বলল, তাহলে এদিকে সব ব্যাপার ওরা জানতে পেরেছে, কিন্তু কিভাবে? কিভাবে আমি জানি না, হতেও পারে আমরা যেমন ওদের দেখছি ওরাও তেমন আমাদের দেখছে, বলল সুফিয়া সুসান। সর্বনাশ, ভাইয়াদের সাবধান করা দরকার, বলল দ্রুত কণ্ঠে পলা জোন্স। দ্রুত উঠে দাঁড়ালো সোফিয়া সুসান। বলল, পলা, তুমি এদিকটা দেখো, আমি ওদের কাছে যাচ্ছি, বলে সোফিয়া দৌড়ে ঘর থেকে বের হয়ে এলো। ছুটল সে গ্যাংওয়ের গেটের দিকে। সোফিয়া সুসান যখন গেটরুমের দরজায় পৌঁছেছে তখন দেখল গ্যাংওয়ের মুখের গেট দেয়ালের ভেতরে ঢুকে অদৃশ্য হয়ে যাচ্ছে। গেটের একপাশে দাঁড়ানো আহমাদ মুসা ও হাসান তারিক উন্মুক্ত হয়ে উঠছে গ্যাংওয়ের মুখে দাঁড়ানো লোকদের উদ্যত স্টেন গানের সামনে। দেখামাত্র গুলির মোকাবেলা করার মতো প্রস্তুতি আহমাদ মুসাদের নেই। সামনে গুলি, মিস্টার আহমাদ মুসা, বলে চিৎকার দিয়ে উঠে কমান্ডো সোফিয়া সুসান নিজের মাথাটাকে নিচে ঠেলে দিয়ে পা দুটোকে মেঝের সমান্তরালে তীরের মতো ছুড়ে দিল গ্যাংওয়ের গেটের দিকে। গুলির এক পশলা বৃষ্টি বয়ে গেল তার দেহের 3 ফুট ওপর দিয়ে। সোফিয়া সুসানের তীর বেগে ছুটে দেহ গিয়ে সুবেশধারী নেতা লোকটির গ্যাংওয়ের মাঝখানে ক্লোজ হয়ে আসা 2 স্টেনগানধারীকে আঘাত করল। তারা 3 জনই পড়ে গেল। তাদের দেহ সুসানের দেহের উপর দিয়ে সামনে ছিটকে পড়েছিল। সোফিয়া সুসানের দেহ স্থির হয়ে পড়ে গিয়েছিল 3 জনের পায়ের দিকটায় এসে। ওদের হাত থেকে ছিটকে পড়া একটা স্টেন গান সে হাতের কাছে পেয়ে গিয়েছিল। এদিকে সোফিয়া সুসানের নতুন টার্গেট করার জন্য গ্যাংওয়ের অন্য 4 জন স্টেন গানধারী ফিরে দাঁড়ায়। ঠিক এ সময় দরজার পাশে দাঁড়ানো আহমাদ মুসারাও তাদের মেশিন রিভলভার থেকে গুলিবর্ষণ শুরু করে। আর সোফিয়া সুসানও স্টেন গান পেয়ে শুয়ে থেকে গুলিবর্ষণ শুরু করল। 2 আক্রমণের মাঝে পড়ে প্রতি আক্রমণের সময় মিনিসাবের স্টেন গানধারী পেল না। ওদের 7টি লাশই গ্যাংওয়ের মেঝেতে গড়াগড়ি দিতে লাগলো। সোফিয়া সুসান উঠতে যাচ্ছিল এ সময় গ্যাংওয়ের মিনিসাব প্রান্ত থেকে পায়ের শব্দ পেল। স্টেন গানের ট্রিগারে হাত রেখে বৌ করে দেহটা ঘুরিয়ে নিল সোফিয়া সুসান। দেখল 3 জন বেরিয়ে এসেছে মিনিসাব থেকে গ্যাংওয়েতে। তাদের একজনের হাত খালি, অন্য 2 জনের হাতে 2টি স্টেন গান। তারা মনে হয় পরিস্থিতি আঁচ করার চেষ্টা করছিল। তাদের স্টেন গানের ব্যারেলগুলোও নামানো ছিল। সোফিয়া সুসানকে স্টেন গান হাতে ঘুরে দাঁড়াতে দেখেই তারা তাদের স্টেন গান তুলল সোফিয়া সুসানকে লক্ষ্য করে। কিন্তু তাদের স্টেন গানের নল যখন উপরে উঠে আসছিল সোফিয়া সুসানকে লক্ষ্য করে, সে সময় সোফিয়া সুসানের ট্রিগার চাপা হয়ে যায়। এক ঝাঁক গুলি বেরিয়ে গ্রাস করল ওদের 3 জনকে। উঠে বসল সোফিয়া সুসান। তার পেছনে এসে দাঁড়ালো আহমাদ মুসা এবং হাসান তারিক। ধন্যবাদ সুসান, বুঝলাম তোমাদের আজরস দ্বীপের কমান্ডো ট্রেনিং খুবই উন্নত মানের, গম্ভীর কণ্ঠে বলল আহমাদ মুসা। কেন এই কথা বলছেন? সোফিয়া সুসান বলল। বলছি কমান্ডো সোফিয়া সুসানের কাজ দেখে। সত্যি সুসান, ওরা আমাদের সন্দেহ করেছে সেটা বুঝিনি, তাই ওদের তাৎক্ষণিক আক্রমণের জন্য আমাদের কোনো প্রস্তুতিই ছিল না। ওদের ঠেকাবার জন্যে সত্যি তুমি দুঃসাহসের কাজ করেছ, তোমাকে ধন্যবাদ। আজরসের কমান্ডোদের প্রতি আপনার এই স্বীকৃতির জন্য আপনাকে ধন্যবাদ। আসলে আমার কোনো কৃতিত্ব নেই। টিভি স্ক্রিনে আমি ওদের দেখে বুঝেছিলাম যে ওরা শুট অ্যাট সাইট এর প্রস্তুতি নিচ্ছে, এর জন্যেই আমি ছুটে এসেছিলাম, বলল সোফিয়া সুসান। এ সময় পলা জোন্স এসে দাঁড়ালো সোফিয়া সুসানের পাশে। তার চোখে মুখে নতুন উত্তেজনা। বলল সে দ্রুত কণ্ঠে, মিনিসাব কন্ট্রোল রুমের রাউটার প্যানেলে রেড লাইট ব্লিপ করছে, তার মানে মিনিসাবের ভেতরে ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে মোবাইলে অবিরাম কল আসছে প্রকৃত ঘটনা জানতে চেয়ে। কোনো কলেরই জবাব দিচ্ছি না। আমার মনে হয় এই অবস্থায় মিনিসাব সরে পড়ার চিন্তা করতে পারে। ঠিক বলেছ পলা, পরবর্তী কাজ আমাদের সাবমেরিন দখল করা। সময় নষ্ট করা যাবে না, এসো তোমরা, বলে গ্যাংওয়ে ধরে হাঁটতে লাগলো আহমাদ মুসা। তার পাশে হাসান তারিক, পেছনে পাশাপাশি হাঁটছে পলা জোন্স ও সোফিয়া সুসান। মিনি সাবমেরিনের প্রবেশ দরজার পাশাপাশি এসে দাঁড়ালো আহমাদ মুসা। সবাই তার দুপাশে এসে দাঁড়ালো। বলল আহমাদ মুসা নিচু কণ্ঠে সবাইকে লক্ষ্য করে, ভেতর থেকে আর আক্রমণ আসছে না। এর অর্থ 2টি হতে পারে। 1, ভেতরে কমব্যাটে আসার ফাইটিং লোক নেই, আছে নিছক কয়েকজন ক্রু। 2, হতে পারে যে ফাইটিং লোক থাকলেও সংখ্যায় তারা কম, তারা ভেতরে অবস্থান নিয়েছে
চোরাগুপ্তা আক্রমণের জন্যে। এই দুটি বিষয় সামনে রাখার পর তৃতীয় যে বিষয়টি আমাদের বিবেচনায় রাখতে হবে সেটা হলো ওদের কন্ট্রোল রুমের টিভি মনিটরিংয়ে আমাদের অবস্থান তারা দেখতে পাচ্ছে, তবে আসার কথা মনিটরিং রেজাল্ট প্রয়োজন অনুসারে পৌঁছাতে পারবে না তার লোকদের কাছে। এই অবস্থায় আমাদের প্রথম কাজ হবে সাবমেরিন কন্ট্রোল হাতে নেওয়ার জন্যে কন্ট্রোল রুম দখল করা। কন্ট্রোল রুম নিয়ন্ত্রণ দখল করার পর কন্ট্রোল রুম নিয়ন্ত্রণ করবে হাসান তারিক। সাবমেরিন সম্পর্কেও বিশেষজ্ঞ হাসান তারিক, আমি তার সাথে থাকব। আগের মতোই রেয়ার গার্ড হিসাবে কাজ করবে সোফিয়া সুসান, পলা জোন্স। আহমাদ মুসা তার কথা শেষ করল। সোফিয়া সুসান বলল, ধন্যবাদ মিস্টার আহমাদ মুসা, তবে আমার মনে হয় তেমন কোনো ফাইটিং স্ট্রেংথ ওদের এখন আর নেই। আমারও তাই মনে হয়। WFA লোকদের শক্তি থাকলে এতক্ষণ ভেতরে বসে থাকার মতো ওরা নয়, বলল পলা জোন্স। ধন্যবাদ তোমাদের, এসো আমরা এগোই, বলে আহমাদ মুসা হাঁটতে শুরু করল। আহমাদ মুসা ও হাসান তারিক পাশাপাশি হাঁটতে শুরু করেছে। আহমাদ মুসারা মিনি সাহেবের দরজায় পৌঁছে গেছে। সোফিয়া সুসানরা ধীরে ধীরে পা ফেলে এগোতে লাগল। আহমাদ মুসা ও হাসান তারিক মিনি সাহেবের দরজায় পাশাপাশি দাঁড়িয়ে, তাদের নাক বরাবর সামনে একটা সিঁড়ি উপরে উঠে গেছে। সামনে দিয়ে মিনি সাহেবের একটা করিডোর লম্বালম্বি প্রসারিত। আহমাদ মুসার মেশিন রিভলভার বাম দিকে করিডোর বরাবর, হাসান তারিকের রিভলভার ডান দিকে করিডোর বরাবর উদ্যত। হাসান তারিকের একটু ডানে সিঁড়িরও ডান পাশে ক্রুদের কক্ষ, তাদের কক্ষের পাশে টর্পেডো রুম, তারপরে ব্যাটারি সেলগুলোর জন্য নির্ধারিত জায়গা, তারপরে সোনার ডোম, আর সিঁড়ির বাম পাশে সাবমেরিনের গোটা মাঝ অংশ জুড়ে যুদ্ধ সাবমেরিনের যেখানে থাকে ব্যালিস্টিক মিসাইল, ইলেকট্রনিক যুদ্ধাস্ত্র, নিউক্লিয়ার চুল্লি, সেখানে দেখা যাচ্ছে প্যাসেঞ্জার কেবিন সমূহ। প্যাসেঞ্জার কেবিনগুলোর পরে রয়েছে মেশিনারি রুম, ইঞ্জিন রুম, সবশেষে রয়েছে প্রপেলার অংশ। চারদিকে চোখ বুলাবার পর হাসান তারিক প্রথম কথা বলল, ভাইয়া, সিঁড়ি দিয়ে উঠে গেলেই কন্ট্রোল রুম। ঠিক আছে, চলো কন্ট্রোল রুমে, আহমাদ মুসা বলল। নিচের কক্ষগুলো একবার সার্চ করলে হয় না, বলল হাসান তারিক। এটা সুশান্তদের জন্য থাকলো, কক্ষগুলোতে কেউ যদি থাকে তাহলে ওদের আমাদের পিছু নিতে দাও নিশ্চিন্তে, আহমাদ মুসা বলল। আর কোনো কথা না বলে হাসান তারিক এগোলো সিঁড়ির দিকে এবং দ্রুত ও বিড়ালের মতো নিঃশব্দে উপরে উঠতে লাগলো। আহমাদ মুসা একটু দূরত্ব রেখে হাসান তারিকের পেছনে পেছনে উঠতে লাগলো। সিঁড়ি যেখানে শেষ হয়েছে সেখানে প্রশস্ত একটি ল্যান্ডিং স্পেস, তাকে একটা মিনি করিডোরের অংশও বলা যায়। করিডোরটার বাম মাথায় একটা দরজা, দরজা খোলা, তাতে খাট পাতা দেখা যাচ্ছে। আর ডান প্রান্তটি সেইলের গায়ে একটা বন্ধ দরজায় গিয়ে শেষ হয়েছে। কন্ট্রোল রুমের দরজা খোলা। হাসান তারিক ল্যান্ডিংয়ে উঠে মুহূর্ত অপেক্ষা না করে কন্ট্রোল রুমে প্রবেশ করল। প্রশস্ত কন্ট্রোল রুম, ঘরে কাউকে দেখতে পেল না। হাসান তারিক দ্রুত এগুলো 3 দিকে জুড়ে থাকা কন্ট্রোল প্যানেলের মাঝখানে বড় স্ক্রিনটার দিকে, যেখানে ফুটে ওঠার কথা গোটা সাবমেরিন সহ সবগুলো ঘর ও স্থানের দৃশ্য। স্ক্রিনটা অফ করা। হাসান তারিক স্ক্রিনের সুইচ বোর্ডটার উপর ঝুঁকে পড়তে দরজার পাশের একটি স্টিল আলমারির আড়াল থেকে একজন লোক বিড়ালের মতো নিঃশব্দে বেরিয়ে এলো হাসান তারিকের রিভলভার তাক করে। হাসান তারিকের সমস্ত মনোযোগ স্ক্রিন ও সুইচ প্যানেলের দিকে নিবদ্ধ থাকায় কিছুই আঁচ করতে পারল না। রিভলভারধারী একজন তরুণ এগিয়ে গিয়ে তার রিভলভারের নলটা হাসান তারিকের মাথায় চেপে ধরে বলল, হাত উপরে তুলুন, না হলে গুলি করব। হাসান তারিক হাত উপরে তুলল। আহমাদ মুসা ততক্ষণে কন্ট্রোল রুমের দরজায় পৌঁছে গেছে। তার নজরে পড়ল দৃশ্যটা, কিন্তু সঙ্গে সঙ্গে ঘরে না ঢুকে একটু সময় চারদিকে দেখার জন্যে আর কোনো শত্রু আশেপাশে লুকিয়ে আছে কিনা। সন্দেহজনক কিছু দেখল না সে। তারপর আহমাদ মুসা নিঃশব্দে কন্ট্রোল রুমে প্রবেশ করল এবং সেও রিভলভারধারীর মাথায় মেশিন রিভলভারের ভারী নল চেপে ধরে বলল, রিভলভার ফেলে দিয়ে হাত তুলে দাঁড়াও। কিন্তু আহমাদ মুসাও খেয়াল করেনি যে তারা সিঁড়ি দিয়ে উপরে ওঠা শুরু করলে টর্পেডো মেশিনারিজ রুম থেকে 2 জন রিভলভারধারী দ্রুত বেরিয়ে এসে আহমাদ মুসার পিছু নিয়েছিল নিঃশব্দে। আহমাদ মুসার কথা শেষ হবার সাথে সাথে ওরা ল্যান্ডিংয়ে গিয়ে পৌঁছেছিল। তাদের একজন
দ্রুত রিভলভার তুলল আহমাদ মুসাকে লক্ষ্য করে। আহমাদ মুসা শেষ মুহূর্তে টের পেয়েছিল। পেছনে পায়ের শব্দ টের পেয়ে বিদ্যুৎ গতিতে বসে পড়ল। ততক্ষণে ট্রিগার টিপে ফেলেছিল পেছনের রিভলভারধারী। বুলেটটি গিয়ে আঘাত করল হাসান তারেকের পেছনে দাঁড়ানো রিভলভারধারী যুবকটার ডান কাঁধে। রিভলভার পড়ে গেল আহত যুবকটার হাত থেকে। আর্তনাদ করে সে বসে পড়ল। পেছনের দু রিভলভারধারী কিছুটা অপ্রতিভ হয়ে পড়েছিল তাদের গুলি তাদের লোককে হিট করায়, কিন্তু পরক্ষণে তাদের রিভলভার তাক করেছিল আহমাদ মুসাকে। আহমাদ মুসার রিভলভারের ব্যারেল ঘুরে আসছিল তাদের দিকে, কিন্তু তাদের রিভলভার থেকে গুলি বেরোবার আগেই পেছন থেকে দুটি রিভলভার একসাথে গর্জন করে উঠল সশব্দে। তার সাথে সাথে ল্যান্ডিংয়ে দাঁড়ানো দুজন রিভলভারধারী মাথায় গুলি খেয়ে পড়ে গেল। সিঁড়ি থেকে গুলি দুটো করেছিল সোফিয়া সুসান ও পলা জোন্স। তারা আহমাদ মুসাকে অনুসরণকারী দুজনকে ফলো করে উপরে উঠে আসছিল। গুলি করে এই ল্যান্ডিংয়ে উঠে এল সোফিয়া সুসান ও পলা জোন্স। হাসান তারিকের পেছনের যুবকটি গুলিবিদ্ধ হওয়ার পর আহমাদ মুসা তার দিকে নজর রেখেছিল। ল্যান্ডিংয়ে দাঁড়ানো দুজনের মাথায় গুলি খেয়ে পড়ে যেতে দেখে লোকটি তার বাম হাত উপরে তুলে অনামিকার গোল্ড রিংটি কামড়ে ধরতে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে আহমাদ মুসা তার বাম হাত টেনে নিয়ে আংটিটা খুলে নিয়ে বলল, তোমার বসরা তাদের স্বার্থ সিদ্ধির জন্য তোমাকে মারতে চায়, কিন্তু আমরা মানুষের কল্যাণের জন্য তোমাকে বেঁচে থাকা এখন জরুরি মনে করছি। যুবকটির উদ্দেশ্যে কথা কয়টি বলেই আহমাদ মুসা তাকালো হাসান তারিকের দিকে, বলল, তুমি কন্ট্রোল রুমটা বুঝে নাও। তারপর সোফিয়া সুসানদের উদ্দেশ্য করে বলল, তোমাদের ধন্যবাদ, আগের মতোই ঠিক সময় এসে পড়েছিলে। সুসান, এখন তোমরা দুজন গোটা সাবমেরিনটা একটু চেক করে এসো। আমি ততক্ষণে এর আহত জায়গাটা পরীক্ষা করি। রক্তবন্ধের ব্যবস্থা করতে হবে। আহমাদ মুসাকে ধন্যবাদ দিয়ে সিঁড়ি দিয়ে নামার জন্য ঘুরে দাঁড়ালো সোফিয়া সুসান। চলো পলা, বলে সিঁড়ি দিয়ে নামা শুরু করলো তারা। ওদিকে হাসান তারিক কন্ট্রোল রুমের রিডিং শুরু করেছে। আহমাদ মুসা মনোযোগ দিল লোকটির দিকে। তার গায়ের জামাটা ছিঁড়ে ফেলে তার ডান কাঁধটাকে উন্মুক্ত করল। আহমাদ মুসা জায়গাটা পরীক্ষা করে বলল, সুসংবাদ তোমার জন্য, ক্ষতটা খুব গভীর নয়, বুলেটটাও ভেতরে নেই। গোস্ত তোমার কিছু ছিঁড়ে নিয়ে গেলেও বড় কষ্ট থেকে তোমাকে বাঁচিয়ে দিয়ে গেছে। হাসি মুখে হালকা সুরে কথাগুলো বলল আহমাদ মুসা। যুবকটি আহমাদ মুসার দিকে তাকালো। তার চেহারায় কিছু বিস্ময়। এমন নির্দোষ হাসি, অন্তরঙ্গ কথা সে এমন শত্রুর কাছ থেকে বোধহয় আশা করেনি। পরে সে চোখ নামিয়ে নিল, গম্ভীর কণ্ঠে বলল, আমি বাঁচতে চাই না, মরতেই চাই। আমার কাছে কিছু পাবেন না, বাঁচিয়ে লাভ নেই। বেঁচে গেলেও আমি নিজেকে এখন মৃত বলে মনে করছি। বাহ, সুন্দর কথা বলো তো। যাক, এখন বলো তোমাদের ফার্স্ট এইডের সরঞ্জাম কোথায়? আহমাদ মুসা বলল। যুবকটি মাথা ঘুরিয়ে দরজার পাশে আলমারিটা মাথার উপর দেয়ালের সাথে হুঁক দিয়ে আটকানো একটা বাক্স দেখিয়ে দিল। আহমাদ মুসা বাক্সটি নামিয়ে এনে ঔষধ পত্র, ফার্স্ট এইডের সরঞ্জাম প্রচুর আছে তা দেখল। কাজে লেগে গেল আহমাদ মুসা। যথাসম্ভব কম কষ্ট দিয়ে অত্যন্ত যত্নের সাথে আহত জায়গাটা পরিষ্কার করে ব্যান্ডেজ বেঁধে দিল এবং ঔষধ খাইয়ে দিল। তারপর হাসান তারিককে দিয়ে লোকটির কামরা থেকে জামা আনিয়ে তাকে পরিয়ে দিল। লোকটার চোখে মুখে বিস্ময়। সুযোগ পেলেই চোরা চোখে আহমাদ মুসাকে বুঝতে চেষ্টা করছে সে। জামাটা পরে নেবার পর সে বলে উঠল, আপনি কি ভুলে গেছেন আপনি আমার শত্রু? যুবকটি বয়সে একেবারেই তরুণ। হাসল আহমাদ মুসা, বলল, তোমার আরও একটা পরিচয় আছে, তুমি মানুষ। এই পরিচয়ে আমরা আদমের সন্তান হিসাবে পরস্পর ভাই। গ্যাংওয়েতে যে 10 জনকে হত্যা করেছেন এবং এই যে ল্যান্ডিংয়ে 2 জন নিহত হল, তারা সবাই তো আদমের সন্তান, আপনাদের ভাই, বলল তরুণটি। অবশ্যই, কিন্তু ওদের হত্যা না করলে ওরা আমাদের হত্যা করত। আত্মরক্ষার্থে এ হত্যা না করে উপায় ছিল না। ওরা আদমের সন্তান বটে, কিন্তু কুসন্তান। আহমাদ মুসা বলল, কিন্তু ওরা আপনার ঘরে যায়নি, আপনারাই এখানে কয়েকজন লোককে হত্যা করে অনধিকার প্রবেশ করেছেন। লোকটি বলল। হাসল আহমাদ মুসা, বলল, ক্রিমিনাল কিডন্যাপারদের ঘরে প্রবেশের জন্য অনুমতি নিতে হয় না এবং এটা অনধিকার চর্চাও নয়। ক্রিমিনাল কিডন্যাপার কারা? বলল যুবকটি। সাউতোরাহ দ্বীপ একটা দোজকখানা, তা তুমি জানো না? জানো না? সেখানে শত শত নিরপরাধ লোককে বন্দিশালায় রেখে
অকথ্য নির্যাতন চালানো হচ্ছে। আজও ওয়াইজম্যানদের এই নিপীড়নের রাজত্ব গোটা দুনিয়াব্যাপী বিস্তৃত, তা তুমি জানো না? আহমাদ মুসা বলল। আবেগে সে ভারী করেছিল তার কণ্ঠ। বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল যুবকটির চোখ। বলল, কিন্তু আমরা তো জানি যাদেরকে ওখানে রাখা হয়েছে তারা সবাই বড় বড় ক্রিমিনাল। কয়েকদিন আগে শাইখুল ইসলাম আহমাদ মুহাম্মদ নামে একজন প্রৌঢ় ব্যক্তিকে তোমরা সাউতরাহ দ্বীপে নিয়ে গেছ। তাকে কি ক্রিমিনাল মনে হয়েছে তোমার কাছে? জিজ্ঞাসা আহমাদ মুসার। সঙ্গে সঙ্গে কথা বলল না যুবকটি। আত্মস্থ হওয়ার মতো সে মাথা নত করল। একটু পরে বলল, না, তাকে ক্রিমিনাল মনে হয়নি। তিনি একজন ধর্মনেতা। অমন প্রশান্ত চেহারার লোক ক্রিমিনাল হয় না। সাউতরাহ দ্বীপে যাদের আটকে রাখা হয়েছে তারা তার মতোই প্রশান্ত চিত্তের মানুষ। তুমি মনে করতে পারো সাউতরাহ হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের নতুন সংস্করণ? আহমাদ মুসা বলল। মুখটি চুপসে গেল যুবকটির। বলল, কিন্তু ওদের সাথে আপনাদের সম্পর্ক কি? আপনারা কেন এ হত্যাকাণ্ড ঘটালেন এখানে প্রবেশ করে? বলল যুবকটি। আমরা সাউতরাহ দ্বীপের বন্দীদের মুক্ত করতে চাই। তাদের মধ্যে আমাদের কয়েকজন বন্ধু রয়েছেন। এ উদ্দেশ্যে সাউতরাহ যাবার জন্য আমরা এই মিনিসাব দখল করেছি। আহমাদ মুসা বলল। ভয় ও আতঙ্কে পাংশু হয়ে উঠল যুবকটির মুখ। বলল, সর্বনাশ! তেরশিয়ার দ্বীপের সে লোকরাই কি আপনারা, যারা হারতায় আমাদের ইমানুয়েল, কেলভিন, সুলিভানদের খুন করেছেন? একটা ঢোক গেল যুবকটি। তারপর আবার শুরু করল, আপনারা সাউতরাহ থেকে বন্দীদের উদ্ধার করবেন কি করে? আপনাদেরই তো প্রাণে বাঁচা দায়। যে কোনো মূল্যে আপনাদের শেষ করা হবে। হাসল আহমাদ মুসা। বলল, তোমাদের আজর ওয়াইজম্যান এই চেষ্টা করেছেন, আর আমরা চেষ্টা করছি সাউতরাহ থেকে বন্দীদের উদ্ধার করতে। জেনে রাখো, আমাদের ন্যায় এর সংগ্রামী জয়ী হবে। আমরা ইহুদিরাও ন্যায়ের জন্য লড়াই করছি। হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পে আমরাই গণহত্যা ও নির্যাতনের শিকার হয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্রে আবার আমাদের বিপদের মুখে ফেলা হয়েছে, বলল যুবকটি। কিন্তু হিটলারের নির্যাতন ইহুদিদের সক্রিয় অংশকে আজ হিটলার বানিয়েছে, মানুষ বানায়নি। ফিলিস্তিনে ইসরায়েলের আচরণ এটাই প্রমাণ করে। মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিরা রাম রাজত্ব করার সুযোগে বিশ্বাসঘাতক বিভীষণের মতো আচরণ করছে। সাউতরাহতে আজর ওয়াইজম্যান যা করছে তার পেছনে কোনো ন্যায়নীতি কাজ করছে? তার পেছনে কোন ন্যায়নীতি কাজ করছে? বলল আহমাদ মুসা। গম্ভীর কণ্ঠ তার। যুবকটির সঙ্গে সঙ্গে কথা বলল না, একটু ভাবল। তারপর বলল, আপনি যা বললেন তা একটা গ্রুপের জন্য প্রযোজ্য হতে পারে, সব ইহুদির ক্ষেত্রে নয়। কিন্তু এই ইহুদি গ্রুপই আজ ইহুদিদের পরিচালনা করছে। সব জেনেও ইহুদিরা কেউ তাদের বিরুদ্ধে দাঁড়ায়নি। যেমন সাউতরাহতে যে অমানসিকতা ও বর্বরতা চলছে তার প্রতিবাদ দূরে থাক, সহযোগিতা করছো তোমরা অনেকে। যুবকটি খুব অপমানিত ও বিব্রত দেখালো। বলল, সাউতরাহ সম্পর্কে আপনি যা বললেন তা সত্য বলে এখনো আমি জানি না। তার কণ্ঠে ক্ষোভ। তোমার নাম কি? জিজ্ঞাসা আহমাদ মুসার। অ্যারন, বলল যুবকটি।